তাহলে আজকে আমাদের টপিক হলো গ্যাসের আণবিক গতিতত্ত্ব। আণবিক গতিতত্ত্ব বলতে কি বোঝায়, এটা কি বোঝো? গ্যাসের আণবিক গতিতত্ত্ব অর্থাৎ এখানে যে আমরা জানি গ্যাস তো অনেকগুলো অণুর সমন্বয়ে গঠিত, তাই না? তাহলে অণুগুলোর গতি কেমন আছে, এখানে গতি শক্তি কেমন, এইগুলো নিয়ে আলোচনা করবো। ইন্ডিভিজুয়াল গতি প্রতিটা গ্যাসের অণুর, বা তাদের গতির কারণে কী হবে, গতিশক্তি হবে, বা সামষ্টিকভাবে সবগুলো অণুর গতিশক্তি কেমন হবে, বা গতি কেমন হবে, বা গড় গতি কেমন হবে। এক একটা অণুর এক এক রকম গতি থাকতে পারে, তো গড় গতিটা কেমন হবে, কিভাবে পরিমাপ করবে, এগুলো নিয়ে জানবো। তো তোমাদের কাছে একটা প্রশ্ন আমার শুরু করার আগে, মনে করো একটা পাত্র আছে, একটা পাত্র এখানে কন্টেইনার আছে, তো এই পাত্রের মধ্যে অনেক কিন্তু কি আছে, গ্যাস অণু আছে, মনে করো অনেক গ্যাস অণু আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এখানে সবগুলা গ্যাসের গতিশক্তি কি সমান হবে না কম বেশি হবে, এবং কেন কম বেশি হবে, কেউ বলতে পারবা? একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, কারো কখন বেশি হচ্ছে, কেউ বেশি জোরে ধাক্কা খাচ্ছে। তোমাদের কি মনে হয়? যেগুলো প্রান্তে যাবে বললে তো প্রান্তের সাথে ধাক্কা খাওয়ার পর বেশি হয়ে যাবে গতিশক্তি, আর যেগুলো মাঝে থাকবে বললে তো কম হবে, আবার প্রান্তে যায় ধাক্কা খায় বেশি হবে। না, কথাটা ঠিক আছে যে আসলে কম বেশি হবে, ধাক্কা লাগার কারণে হবে, তবে কনসেপ্টটা উল্টো আছে একটু। কথা হলো দেখো, যখন ধাক্কা কোনো কিছু একটা যখন দিক পরিবর্তন করে ধাক্কা খাওয়ার ঠিক মুহূর্তে, তখন কি হবে, সর্বনিম্ন হবে, তাই না? দিকের পরিবর্তন যখন হবে তখন কি হয়, সবসময় কি হয়, সর্বনিম্নই হয়। ঠিক আছে, আবার শুরু করে যাচ্ছে, এরকম একটা বিষয়টা ঘটে। আমরা সরল দোলকের কথা দেখছিলাম না, তো জানি না, এরকম এরকম ঘুরে ঘুরে যায়, এখানে গিয়ে সর্বনিম্ন, আবার আসে এখানে হয় সর্বনিম্ন, মাঝে হয় সর্বোচ্চ, এগুলো জানি। কিন্তু তো বিষয়টা এরকম। তো এখানে আরেকটা কনসেপ্ট কি, যে এই যে গ্যাসের ক্ষেত্রে যেটা বললাম আমরা ধাক্কা খাই, তো ধাক্কাটা এমন না যে একটা অণুর সাথে গায়ে গিয়ে আর একটা ধাক্কা খায়, একটু ফাঁকা থাকে। তাই এখানে বিষয় হলো, মানে যখন আমরা জানি গ্যাস অণুগুলো কি থাকে, দূরে দূরে থাকে, তো যখন ছোটাছুটি করে কোনো একটা গ্যাসের অণু কাছাকাছি চলে যায়, তখন এদের মধ্যে কিছু কিছু বিকর্ষণের ধাপ হয়, সো ওখান থেকে আবার চটকে অন্য দিকে চলে যায়, সরে আসে, কিন্তু লাগে না তাদের মধ্যে। ঠিক আছে, বিষয় এটাই বলি ধাক্কা খাওয়া, এখানে সংঘর্ষ বলি। তবে এটা আসলে আমাদের অ্যাকচুয়াল সংঘর্ষ না, এটা আমাদের দার্শনিকভাবে বলে, দার্শনিক কেন কি বলে, আপেক্ষিকভাবে বলি যদি আমরা যে ধরি আমরা সংঘর্ষ। তো দেখি আমরা কি আছে এখানে। আমরা গ্যাসের উপরে বিভিন্ন শর্তে, একটু কঠিন হতে পারে, মনে হতে পারে, একটু বুঝতে হবে। ঠিক আছে, গ্যাসের উপর বিভিন্ন শর্তে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্যাসের বিভিন্ন ভৌত আচরণের তথ্য জেনেছি, কিন্তু গ্যাসের এসব আচরণের মূল কারণ জানা হয়নি। যেমন কোনো গ্যাসের আণবিক ভর বেশি, আবার কোনো গ্যাসের কি বলতো কম, আবার কোনো গ্যাসের অণুর আকার বড়, আবার কোনো গ্যাসের অণু আকার ছোট। তা সত্ত্বেও আদর্শ গ্যাসের আলোচিত সূত্র এর কোনো প্রভাব পড়েনি। বিষয়টা আসলে কি বুঝছো কি না? আমরা যখন গ্যাসে আলোচনা করি, যখন সেম আয়তনের ক্ষেত্রে বা সেম টেম্পারেচারে সেম চাপ, বা আয়তনের সাথে চাপের, বা চাপের সাথে আয়তনের বা টেম্পারেচারের, এগুলো রিলেশন তৈরি করছিলাম না, এগুলো সবগুলো বলছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তাই না? তো ওখানে দেখো সবগুলো গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা একই ধরনের সূত্রে ব্যবহার করছি, কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা ভাবি, সবগুলা গ্যাসের আকার কি সমান? আণবিক ভর সমান। হাইড্রোজেন হলো 2, কার্বনের কত, অক্সিজেনের কত, 32, তাহলে কি সেম? কি সেম না, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের 44। তারপরে কিন্তু কি ধরতেছি আমরা, একই সূত্র, একইভাবে চলতেছে। তাহলে এটা কেন, কিভাবে, এগুলা কিন্তু আমাদের আসলে কিভাবে হয় আর কি, এটা কথা বলছে যে সবগুলা বিভিন্ন ধরনের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা একই ধরনের সূত্র ব্যবহার করে থাকি। দেখো, বছর শতেক আগে বিজ্ঞানীরা এসব কথা ভেবে এর সমাধানস্বরূপ গ্যাসের আণবিক গতি তথ্য উপস্থাপন করেন। বুঝছো, এগুলো ভাবে তার আনসার পাচ্ছিল না, পরে আণবিক গতি তত্ত্বের উপস্থাপন করে। আণবিক গতি তত্ত্ব বলতে কি বোঝায়, অণুগুলো গতিতত্ত্ব, গতিশক্তি নিয়ে যে আলোচনা, একটু পরে আমরা দেখব যে আণবিক গতিতত্ত্বের সাহায্যে এ সকল গ্যাস সূত্রের গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন। এক্ষেত্রে কি বিজ্ঞানী ম্যাক্সওয়েল ও বোল্টজম্যানের অবদান বিশেষ উল্লেখযোগ্য। তো এই যে আণবিক গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। কি কি বলতো? গ্যাসের গঠন, যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন পরমাণু অথবা অণু সমন্বয়ে গঠিত, এগুলো আমরা জানি। এ সকল কণিকা বা অণু খুব দ্রুত গতিতে সরলরৈখিক পথে ইতস্তত সম্ভবপর সব দিকে কি করে, ছোটাছুটি করে। তো আমরা জানি কি গ্যাসের অণুগুলো সবসময় কি থাকে, গতিশীল থাকে এবং ছোটাছুটি করে, এগুলো সরলরৈখিক পথে চলাচল করে যতক্ষণ না কোনো কিছুতে বাধা না পায়। ঠিক আছে, বাধা পেলে দিকের পরিবর্তন হয়ে যাবে। ওকে, এবং গ্যাস অণু সময়ের আয়তন যদি বলি,
গ্যাস অণুগুলোর মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় কি নগণ্য। গ্যাসের মোট আয়তনের অধিকাংশ স্থানে মানে কি বলছে, গ্যাসের মোট আয়তনের অধিকাংশই কি বলতো স্থানে খালি। এই কথাটা কে বুঝছো বলো? কি বলছে, গ্যাসের আয়তনগুলো অণুগুলোর মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় মানে নগণ্য। এক জায়গা এইটা ছোট হবে নাকি? এক জায়গায় থাকে তোমাদের কি মনে হয়? গুচ্ছাকারে থাকে যেখানে গুচ্ছাকারে থাকে না। মানে ওটা কঠিনে পরিণত করলে অল্প হয়ে যাবে। না বিষয়টা হয় পাত্রে- ওইটা মানে বিষয়টা বুঝতে পারছো অনেকে তোমরা হয়তো। দেখো আসলে কি, এই যে একটা গ্যাস পাত্র, কিন্তু ছড়াই থাকে। তো এটা আয়তন কি বলো তো, দৈর্ঘ্য গুণন প্রস্থ উচ্চতা দিলে আয়তন বের হলো, হ্যাঁ ঠিক আছে। কিন্তু গ্যাসের অণুগুলো তো আর একটা সাথে লেগে থাকে না, এরকম ভাবে থাকে না। হ্যাঁ, ফাঁকা ফাঁকা। পুরো জায়গা তাহলে এই জায়গাটা, এই গ্যাসটা কি করছে, পুরো জায়গাটা জল করছে। আর সবগুলার যদি তুমি আয়তন মেজার করো, মাপো, তাহলে দেখো এই যে, তাহলে এই ফাঁকা জায়গার কি আয়তনটা কি বিয়োগ হবে কিনা। হ্যাঁ, তাহলে শুধুমাত্র গ্যাস যে অণুগুলো যে জায়গাটা জল করে সেগুলো তো যোগ করলে কি হবে, গ্যাস আয়তন তুলনায় খুবই নগণ্য হবে। যদি একত্র করি এর একটুকু জায়গাতে চলে আসবে একদম, ঠিক আছে। তাহলে দেখো গ্যাসের পুরো পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন খুবই নগণ্য। এটা একটা বিষয়। এটা কোথায় কাজে লাগে একটু পরে আমরা দেখবো, যে আমরা যখন আরেকটা সূত্র আছে অ্যাবাকোডের, তখন এইগুলো আমাদের কাজে লাগবে। দেখো গ্যাস অনুসমূহের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ যদি বলি, গ্যাস অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, পরস্পর প্রভাব মুক্ত স্বাধীন। তারপর বললাম যে বিকর্ষণ আসলে বিকর্ষণ নাই, তবে যখন কাছে যায় তখন বিকর্ষণ উদ্যম ঘটে। তাহলে আন্তঃআণবিক সংঘর্ষ বা প্রকৃতি, তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। শিক্ষার্থীর মধ্যে কী কী আছে, আন্তঃআণবিক সংঘর্ষ ও প্রকৃতি মাথা নাড়লে হবে না, কারণ পড়তেছে না, পরে একবারে অনেক চাপ বলবে। রেগুলার পড়তে হবে, নাহলে অনেক বেশি মনে হবে, একদম তখন হবে না যে সে পড়বেই না, গ্যাপ গেছে এরকম মনে হবে। তা আন্তঃআণবিক সংঘর্ষ এবং প্রকৃতি, এই সংঘর্ষের প্রকৃতিটা কি কেমন হবে, গ্যাসের অণুগুলোর মধ্যে পরস্পরের সাথে বা পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তাই না। পরস্পরের সাথে সংঘর্ষ ঘটে অথবা কি পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, কিন্তু তখন ওই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থাৎ তাদের গতিশক্তি সংরক্ষিত হয়। অভ্যন্তরীণ বা তার অন্য শক্তিতে রূপান্তরিত হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি কি থাকবে, স্থির, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো গ্যাসের চাপটা যে বলছে যে অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে গ্যাস ধারের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে গ্যাস অণুগুলো যে চাপ প্রয়োগ করতে হয়, যে বল প্রয়োগ করতে হয় কি বলা হয়, চাপ। আমরা জানি চাপের সংজ্ঞা জানি। গ্যাস অণুগুলোর গতিশক্তি যদি বলি, এটা একটু কথা। গ্যাস অণুগুলোর গতিশক্তি, এই যে বলতেছিলাম একটু আগে যেগুলো, আমরা এটা কি নিয়ে আলোচনা করতেছি, গতিশক্তি নিয়ে, গ্যাসের আণবিক গতিশক্তি নিয়ে। তো এটা কি হবে, গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি সংশ্লিষ্ট গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। আমরা জানি তাপমাত্রা যত বেশি হবে তার গতিশক্তি কি হবে, বাড়বে, অবশ্যই বাড়বে। ওকে, গ্যাসের গতিতত্ত্ব হতে তাত্ত্বিকভাবে দেখানো যায় যে কোনো আদর্শ গ্যাসের আয়তন যদি ভি হয়, চাপ যদি পি হয়, প্রতিটি গ্যাস অণুর ভর এম, নমুনা গ্যাস অণুর কি সংখ্যা যদি এন হয়, তাহলে গ্যাস অণুগুলোর বর্গমূল গড় বর্গ বেগ সি হয়। এটা কি বর্গমূল গড় বর্গ বেগ, নাম শুনছিল কখনো, বর্গ গতিবেগ। তাহলে বর্গমূল গড় বর্গ গতিবেগ, এটা সি হয়। তো এটা নিয়ে অনেক কাজ আছে মেনলি। তো এখানে যে বেগগুলো আছে আমাদের গ্যাসের যে বেগগুলো, এইগুলো আমরা মেনলি আমরা কি করি বলতো, এই যে এটাই ব্যবহার করি, ঠিক আছে। যে এই যে বর্গমূল গড় বেগ, বর্গ বেগ, তার মানে কি, এটা কি বলতো, বর্গমূল গড় বর্গ গতিবেগ। অর্থাৎ এখানে কি করা হয়, প্রতিটা গ্যাস অণুর কি, প্রতিটা অণুর যে গতি একটা আছে, বেগ আছে না, প্রতিটাকে বর্গ করতে হয় এবং সেগুলোকে সবগুলো যোগ করতে হয়, রুট করতে হয়, করে রুট, বুঝতে পারছো। এটা কি বলা হয়, বর্গমূল গড় বর্গ গতিবেগ। তবে এই যে মানগুলো দিয়ে আমরা কি পাবো, একটা 1/PV, পিভি সমান একটা সমীকরণ বাই 1/3 mn²। এই সমীকরণে এগুলো কি পিভি কি, পিতে হলো কি চাপ, ভিতে হলো আয়তন, 1/3 তে একটা ধ্রুবক মান, এমতে হলো কি ভর, এমতে হলো গ্যাস অণুর ভর। কয়টা গ্যাস অণুর ভর, প্রতিটা একটা প্রতি অণু, হ্যাঁ প্রতি অণুর কি ভর, আর এন হলো কি অণু সংখ্যা, আর হলো কি সি হলো এই যে এটা বললাম আরএমএস বেগ,
বুঝছো? অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ। এই যে এগুলো বুঝলে না বুঝলে দরকার নাই, শুধু মনে রাখো যে তাহলে এই যে সূত্রটা মনে রাখো। সূত্রের প্রমাণ দেয়নি কোনটা? এই সূত্রে। এই সূত্র হ্যাঁ এই দেখতেছি একটু পরে বলতেছি। এটা আমাদের বাকি সূত্রগুলোকে মেনলি আমরা এখান থেকে প্রমাণ করতে হবে আর কি। তো এটা আমাদের এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? করবো আমাদের দরকার হবে, বাকি সূত্রগুলো একটা একটা প্রমাণ দরকার হবে। এটা তাহলে এখানে এখন আমরা যদি বলি এখানে বিষয়টা আমরা কীভাবে পাবো, এখানে দেখো আমরা এই যে এম আর এন, এখানে একটা বিষয় আমরা দেখতে পারি। এম তো হলো ভর একটার, এন তে কী বলতো? অনুসংখ্যা। এখন কথা হলো যদি আমাদের এখানে এনটা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা হয়, অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কি? এক মোল। এক মোলের ভর কি হবে? যে গ্যাসের নিব তার সেই গ্যাসের কি গ্রাম আণবিক ভর, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এখানে বড় একটা এম দিতে পারি, এমসি স্কোয়ার 1/3 এমসি স্কোয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে, এটা একটা বিষয় আছে এখানে। তো দেখি এখানে আমাদের একটু মনে রাখো। তো এই সূত্র দিয়ে আমরা সবগুলো এখানে করবো, এটা একটা সূত্র। এখানে দেখো এ সমীকরণ হলো আদর্শ গ্যাসের গতির সমীকরণ, এটা একটু মনে রাখতে হবে। এটা কি বলা হয়? আদর্শ গ্যাসের গতির সমীকরণ। এটা একটু মুস্ত করতে হবে, ঠিক আছে? এটার অনেক কাজ আছে, এটা দিয়ে আমরা সকল সূত্র নিয়ে আসবো। আদর্শ গ্যাসের গতির সমীকরণ কোনটি পরীক্ষা আসতে পারে, এবং এটাতে আমরা বিভিন্ন অঙ্ক করবো, এটা মনে রাখবো। বলো, বিজ্ঞানী কলসিয়াস আদর্শ গ্যাসের গতির সমীকরণ প্রতিষ্ঠা করে। এখন তো কিছু আমাদের টপিক জানতে হবে, সেটা কি বলতো? আণবিক সংঘর্ষ। আণবিক সংঘর্ষ ব্যাস, এগুলা কি? গ্যাসের গতিসত্ত্বের আণবিক সংঘর্ষ বুঝতে হলে গ্যাসের ব্যাস, আণবিক ব্যাস, আণবিক সংঘর্ষ ব্যাস বা গড় মুক্তবাদ 3টি পদের ধারণা থাকতে হয়। তা আণবিক ব্যাস বলতে কি বোঝায় বলো তো? আণবিক ব্যাস, অণু বলতে দুইটা, অণু বলতে আণবিক ব্যাস বলতে কি বোঝায় বলো তো? হ্যাঁ, আণবিক ব্যাস বা ব্যাসার্ধ বলি যদি একটা অণুর ব্যাস মনে করো ওই যে বৃত্তের কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী যে যেটা আছে সেটাই হবে কি তার ব্যাসটা হবে। আণবিক সংঘর্ষ ব্যাস বলতে কি বোঝায় বলো তো? সংঘর্ষ বলতে অর্থাৎ এই যে আমরা জানি অণুগুলো ছোটাছুটি করে, এক পর্যায়ে যখন কাছে আসে তখন সংঘর্ষ হয়। মনে করো এই যে এই অবস্থানে এসে সংঘর্ষ হচ্ছে, এখানে দেখো। তাহলে এই যে সংঘর্ষ কিন্তু হয় যখন তখন কি দুইটা একটার সাথে অ্যাটাচড হয়। তাহলে এই যে ন্যূনতম দূরত্বে আসে সেই অবস্থানে দুইটা কেন্দ্র থেকে দূরত্ব যেটা আছে এটা কি বলতো? আণবিক কি হবে বলো? আণবিক সংঘর্ষ ব্যাস। অর্ধেক হলে কি হবে? আণবিক সংঘর্ষ ব্যাসার্ধ হবে। তো আণবিক সংঘর্ষ ব্যাসার্ধ কিন্তু আমাদের কি হবে? আণবিক ব্যাসার্ধ থেকে কি হয়? বড় হবে, এটা একটু মনে রাখতে হবে। তারপরে কি বলতো? গড় মুক্তপথ। গড় মুক্তপথ বলতে কি বোঝায়? দুটি সংঘর্ষের মধ্যবর্তী। হ্যাঁ, কথা হলো গড় মুক্তপথ বলতে যে অণুগুলা কি হয় সবসময় কি একটার সাথে একটা কি সংঘর্ষ হয় না, এবং ছোটাছুটি করতেছে। মনে করে যে এখানে একটা অণু ছিল, এখানে কি এর সাথে সংঘর্ষ হলো, হয়ে আবার এদিকে চলে গেল। এই যে একটা অণুর সাথে অন্য একটা অণুর সংঘর্ষ আর মধ্যবর্তী যে দূরত্বটা, মানে একটা সংঘর্ষ থেকে পরবর্তী সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, বুঝতে পারছো? এটাকে বলা হয় কি? মুক্তপথ বলা হয়। তো একটা অণু মনে করো এখানে গিয়ে সংঘর্ষ খাইছে, আবার এখান থেকে চলে যায় এখানে সংঘর্ষ খাইছে, তাহলে এখান থেকে এখানে গিয়ে সংঘর্ষ গেল, তাহলে এটুকুকে কি বলা হবে? মুক্তপথ। তো এখানে গিয়ে এই যে এখানে আসার পর সংঘর্ষ হলো, এটুকু কি বলা হয় বলো তো? সংঘর্ষ কি ব্যাস, এটুকু সংঘর্ষ ব্যাস। কিন্তু এই যে একটা অণু যেখান থেকে গেল এটুকু কি কি বলা হয় বলো তো? মুক্তপথ। তো এরকম তো মুক্তপথ কম বেশি হতে পারে কিনা? একটার সাথে একটু বেশি। তার মানে সব অণু যে একটা নির্দিষ্ট দূরত্বের যদি থাকবে এরকম তো না, তো এরকম থাকবে। তো এদের সবগুলা দূরত্ব থেকে যদি আমরা কি করি, মনে করো আমরা তিনটা, একটা দুইটা তিনটা চারটে দূরত্ব নিলাম, চারটে দূরত্ব নিয়ে আমরা যোগ করে 4 দিয়ে ভাগ দিলে এটা পাবো, যেটা হবে তাকে কি বলা হয় বলো তো? গড় মুক্তপথ বলি আমরা, ঠিক আছে? তাহলে টপিকগুলো এখানে বুঝছি। তাহলে মুক্তপথ কি হবে বলো তো? গড় মুক্তপথ দেখো 4টে দূরত্ব নিয়েছি, 4 দিয়ে ভাগ দিছি, বুঝতে যেখানে আছে যেমন এরকম। এগুলো আমি রিডিং দিলাম না, বুঝতে পারছি বিষয়গুলো না? ওকে, এখন দেখো অধিকাংশ গ্যাসের আণবিক ব্যাসের মাত্রা কত হয়? আণবিক ব্যাসের মাত্রা 2 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এর কাছাকাছি হয়। অপরদিকে দেখো সংঘর্ষ ব্যাসের মাত্রা কি হবে? 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রম। তার কারণ কি? আণবিক ব্যাসার্ধ থেকে সংঘর্ষ ব্যাসার্ধ বেশি হবে না কম হবে? বুঝছো এটা? আচ্ছা, আণবিক ব্যাসার্ধ সংঘর্ষ আণবিক ব্যাসার্ধ অপেক্ষা সংঘর্ষ ব্যাসার্ধ বেশি হয়। দেখো আণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়? দুটো নিউক্লিয়াসের মধ্যে মানে দুইটা মাঝ বরাবর এইটুকু ও আণবিক ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, সংঘর্ষ ব্যাসার্ধ কোনটুকু? দুইটাই আর একটু দুইটা অণুর মনে করো একটা অণু আছে,
তাহলে এই পুরোটা যোগ করে দিলাম, যেটা হবে মাঝ অর্ধেক ভাগ করলাম, তাহলে এটা কি হবে বলো তো? সংঘর্ষ সংঘর্ষ ব্যাসার্ধ। ঠিক আছে, এটা কিন্তু দেখো বড় কি না, মানে আমি দিছি এখানে বড় অনেক বড় দেখা যাচ্ছে, আর একটা কাছে আসবে যদি মনে করো, অবশ্যই বলো। তো মনে করো তো এখানে এটুকু আর এটুকু, তার মানে কিছু একটা তো যোগ হচ্ছে, হুম, তার মানে অবশ্যই কি হবে, সংঘর্ষ ব্যাসার্ধটা কি হবে, বড় হবে। সমান কখনো হবে, সমান কখনো হবে না, এটা মনে রাখতে হবে। মানে এই যে রেঞ্জের মধ্যে থাকে বলছে আর কি, দ্বিগুণ পর্যন্ত হয় আর কি, এটাই বলছে আর কি। যদি সমান হয় তাই শোনো, তুমি এখানে সংঘর্ষ এগুলো হয়েছে, এখানে কোথাও কিন্তু টাচ হয়েছে, না হয় আছে তো, টাচ না হলে সমান হবে কেমন, যদি কোনোদিন টাচ হয় তখন টাচ হবে, তা হবে। হবে কখন বলতো, তখন বিকর্ষণ থাকবে। যখন গ্যাস থাকবে না। কেমনে গ্যাস থাকবে না তখন কি করবে, অণুগুলো কাছাকাছি অবস্থান করবে, একদম লেগে লেগে যাবে, তারপরে একটু কমিশ হতে পারে, তখন কি হয়ে যাবে, তরল হবে, তরল হলে তো একটু জুড়ে থাকে, তাহলে সংঘর্ষই হবে না, দেন তারপরে কি কাঁপে না, কাপে হালকা ওইটাই। তাহলে কি হবে, মানে সংঘর্ষ ওইটাই যদি বলি, আমরা সংঘর্ষ ব্যাসার্ধ বলতেছি, তো তখন কি হতে পারে, যদি মনে ওটাকে সংঘর্ষ ভাবো কম্পনটাকেও, তখন কি হতে পারে, সমান হতে পারে, কম তো কখন হবে না, তখন সমান হতে পারে। তার কারণ গ্যাসে মানে আমাদের কি হয়েছে বলো তো, কঠিন সলিড হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে, তখন বলতে পারো না যে সমান হয়েছে, মনে হয় কাছাকাছি এরকম অবস্থা। তবে কি নর্মাল গ্যাস কি আর এরকম হবে না, এটা হলো কথা। তো বুঝছো এগুলা বিষয়গুলো ক্লিয়ার? জি। তো গ্যাসের বর্গমূল, গড় বর্গবেগ এবং অন্যান্য গতিবেগ, এই যে বেগগুলাকে আমরা মিলে তিনটা ফর্মুলা আমরা মেজার করতে পারি আর কি, তিনভাবে আমরা বেগকে প্রকাশ করি গ্যাসের বেগগুলাকে। আমি ডিটেলস বলবো নাকি এমনি তো ডিটেলস এখানে দরকার হয় না, না, না। সো দরকার নাই, ডিটেলস দরকার নাই, ঠিক আছে। মানে যেটা ধরেন হলো আপনার ম্যাথমেটিক্যাল ছিল তো পড়া লাগিছে না, হ্যাঁ ডিটেলস লাগতেছে না কিন্তু এখানে। বুঝলেই তো হবে না। সো এই যে দেখো, আমরা ওকে লাগবে না, দেখো বিজ্ঞানীরা গ্যাস অনুসময়ের গতিবেগকে তিন ভাবে প্রকাশ করেছেন। কয় ভাগে? একটা হয় কি বলতো, বর্গমূল, গড় বর্গবেগ। সূত্রটা মনে রাখলে হবে, তাহলে তো দরকার না অনেক কিছু, এই জন্য আমি যেহেতু অন্য রিলেটেড কোনো প্রশ্ন আসবে না এখান থেকে, তাহলে একটা হলো এটা কি বর্গমূল গড় বর্গবেগ, আর একটা হলো কি সাধারণ গড়বেগ, আর একটা কি বলতো সম্ভাব্যতম বেগ। বেগ। তবে এর মধ্যে সব থেকে বেশি বর্গমূল গ্রহণযোগ্য কোনটা RMS ব্যবহার করা হয়, আরএমএস যেটা আছে, ঠিক আছে, প্রথমটা, ঠিক আছে। তো এটা কিভাবে কি ব্যবহার করা হয় এটা আমি একটু দেখাই দিই, প্রতিবেদনগুলো একটু দেখাই দিই। এখানে দেখো এই যে বর্গমূল গড় বর্গবেগ, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রতিটা অণু থেকে আমরা বের করি, প্রতিটা অণুর আগে গতিশক্তি বের করে তারপরে এককভাবে আমরা বেগগুলো নিই আর কি। দেখো কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গমূলটির অণুর আরএমএস বেগ, ঠিক আছে, বলা হয়। মনে করি একটি গ্যাসাধারে এন সংখ্যক গ্যাস আছে, কত, মানে একটা পাত্রের মধ্যে এন সংখ্যক গ্যাস অণু আছে, তাদের গতিবেগ যত কি হবে এরকম, তখন নির্দিষ্ট একটা সময় সবার কি বেগ একই হবে, বললাম তো একই হবে না, আলাদা আলাদা। আলাদাই হবে। যদিও একই ধরনের গ্যাস, একই গ্যাস, তাদের ভর একই, তারপরে কিন্তু কি হবে, পার্থক্য হবে, তো ভিন্ন ভিন্ন হবে। তো এখানে যে আমরা এটা কিন্তু একটা গড় বেগ, তবে এটা কেমন গড় বেগ, এটা কিন্তু আমাদের কি বর্গমূল গড় বর্গবেগ। এটা কীভাবে বের করা হয়, এই যেটা বললাম সবগুলা বেগের কী করছি, বর্গ করলাম, বর্গের গড় বর্গ করে তারপরে গড় করলাম, তারপরে কি দিছি, রুট দিছি, যেটা বের হবে সেটা। এটাকে সি দ্বারা প্রকাশ হয়, কী করা হয়, কি দ্বারা, এটা মনে রাখতে হবে যে বর্গমূল গড় বর্গবেগকে কী দ্বারা প্রকাশ করা হয়, বা আরএমএস বেগকে কী দ্বারা প্রকাশ করা হয়, এটা কি সি। এই যে বর্গমূল গড় বর্গবেগকে যে আরএমএস বেগে বলা হয় এটা মনে রাখতে হবে, এবং যে এটা কি সি দ্বারা প্রকাশ করা এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটাকে আমরা যদি আমরা কি লিখতে পারি বলো তো, সি সমান √3RT ডিভাইডেড এম। এটা কেমনে আসলো? কেমন আসলো দেখাচ্ছি। তাহলে এখানে দেখো এই যে আরটা কি বলতো, মোলার গ্যাস ধ্রুবক, হ্যাঁ, টিতে হলো কি কেলভিন স্কেলের তাপমাত্রা, আর এমটা কি বলতো ভর, ভর, মোলার মোলার ভর, মানে ভর আর কি, ঠিক আছে। আণবিক ভর। তো এখানে দেখো এটা যদি পাই, দেখো আরএমএস বেগে সি এর পরম তাপমাত্রা বা মোলার ভরভিত্তিক সমীকরণ আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ থেকে নিম্নরূপে প্রতিপাদন করা হয়। আমরা দেখলাম যে কি বলতো, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ যেটা দেখছিলাম, পিবি সমান 1/3 mNc²। এখানে এন যদি হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে, ওটা আণবিক ভর লেখা থাকে। ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি বলতো, তাহলে আমরা জানি যে এক মোলের মধ্যে কয়টা অণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা, এবং তার ভর কি গ্রাম আণবিক ভর। যেমন যদি বলি 1 মোল অক্সিজেন গ্যাসে কয়টা অণু থাকে,
6.02 গুণন 10⁻23। তাহলে এতটি অণুর ভরকে কি বলা হবে? এই যে অক্সিজেন অণুর ভর মানে এর ভর কত আমরা জানি 32, এবং এটা কিন্তু কতটি অণুর ভর? এতটি অণুর ভর। তো আমরা যদি বললাম যে বড় সংখ্যক অণুর তাহলে ভর কত হবে, তার এই যে কি আণবিক ভর m, এর জন্য এটা আণবিক ভর সমান nm সমান m। হ্যাঁ, তাহলে এটা আমরা বলতে পারি কি বলতো, m n এর সমান কি বলতো, m আসবে 1 মোলকে বোঝাবে, এখানে 1 মোলের ভরকে বোঝাবে, অর্থাৎ 1 মোল গ্যাসে অণুর ভর, ঠিক আছে, এটাকে আমরা গ্রাম আণবিক ভর বলি। গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর বুঝাইছে, বলছিলাম না? মোলার ভর। ওকে, তাহলে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, পিবি সমান 1/3 mc স্কয়ার স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে এখন সিটা এক পাশে রাখলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে উল্টো পাল্টা হচ্ছে 3 পিবি ভাগ m। m উল্টো পাল্টা। এখন আমরা জানি যে পিবি সমান এনআরটি, পিভি সমান আদর্শ গ্যাস সমীকরণ। এখানে আমাদের কয় মোলের কথাই ব্যবহার করছি বলো তো, 1 মোল। তাহলে এখানে এনটা কি হবে, থাকবে, উঠে যাবে। তাহলে এখানে আমরা পিবির জায়গায় কি বসাতে পারি, আরটি। তাহলে এখানে পিবির জায়গায় কি বসাতে পারো, আরটি। তাহলে আরটি দেয় 3RT ভাগ m, রুটটা স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট করে দাও, তাহলে 3 সমান √3RT m, ঠিক আছে? তাহলে লাভ কি হলো এই আরটি বসে? মানে সূত্রটা যে আমরা তাপমাত্রার সাথে নিয়েছিলাম, এটাই হলো না, এগুলার মান দেওয়া থাকলে তাপমাত্রা এবং মোলার গ্যাস দুর্ভোগ দিয়ে। তার কারণ তোমার তো এইভাবে আয়তন টাইতন দেওয়া থাকবে না, আয়তন চাপ ডাইরেক্ট তোমাকে নির্দিষ্ট একটা গ্যাস দিলো, আর বললো তাপমাত্রা। হ্যাঁ দেখো কি লাগতেছে, ওই গ্যাসের তাপমাত্রা লাগতেছে, আর তার আণবিক ভর থাকলে তুমি বের করতে পারতেছো, বুঝতে পারছো? নাম আর তাপমাত্রা দিলে বের করতে হ্যাঁ হবে। বের করতে পারতেছো কিন্তু। ওকে, ভরটা থাকলে এই সমীকরণ দেখো ব্যবহার করে বিভিন্ন গ্যাসের কেলভিন তাপমাত্রা আরএমএস বেগ গণনা করা যায়, ঠিক আছে? তাহলে যে গ্যাসের মোলা দেখো নিচের তাহলে সমীকরণটা তাহলে সম্পর্ক কি দাঁড়ালো, যার মোলার ভর বেশি তার বেগটা দেখো বেগ। ভরের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, অর্থাৎ মনে করো ব্যস্তানুপাতিক সহজ ভাবো। তার মানে কি, যদি আমাদের ভর বাড়লে কি হবে, বেগ কমবে। নর্মালি আমরা জানি, এর আগে উদাহরণ দিয়েছিলাম তোমাকে দিয়ে, যে তোমার ওজন কম তুমি কম দূর হইবা, বেগ কম, ওজন বেশি তোমার, তাহলে এরকম বিষয়টা। তাহলে এখানে কি হবে, এর যার এম যদি বাড়বে তাহলে কি হবে, বেগটা কমে যাবে। আর এম মানে এম বাড়লে বেগ কমবে, এম কমলে বেগ বাড়বে, এটাই কথা। তাহলে দেখো এটা যে গ্যাসের মোলার ভর কম সেই গ্যাসের আরএমএস বেগ বেশি। 3টা গ্যাস এখানে যদি তুলনা করি, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, তার কার বেশি হবে, হাইড্রোজেনের ভর কম, হাইড্রোজেনের বেশি হবে, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু আসে নবীর থেকে, ঠিক আছে? নিচের কোনটি আরএমএস বেগের ক্ষেত্রে নিচের কোন কোনটি সঠিক, নিচের কোন কোনটি সঠিক নয়, এগুলো আসে। এই পর্যন্ত এগুলো দেওয়াই নেই। ওকে, তারপরে কি বলতো, গড় গতিবেগ। গড় গতিবেগ বলতে কি বোঝায়, নর্মাল সেপ একদম গাণিতিক বেগ, মানে গড় বেগ, অর্থাৎ সবগুলো বেগ আমরা যোগ করে ভাগ করে দিয়েছি নাম্বার দিয়ে, ঠিক আছে? নিচের সমীকরণ হ্যাঁ, কেমন আসলো? C এটা equal to- এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, আবার এগুলো প্রমাণ টান দরকার নাই, এই যে এগুলো দেখো ডাইরেক্ট শুধু মানটা মুস্ত করো। কি হবে বলো তো, আমাদের √8RT পাই এম, 8RT পাই এম, এটা সময় লিখতে পারি, প্রতিপাদন দেওয়া হয়। হ্যাঁ লাগবে না, প্রতিবার এগুলো কোনো পরীক্ষা আসবে না, ওটাও লাগবে না, শুধুমাত্র এগুলো মানে মান করে লাগবে। বুঝতে সুবিধা হয়। বেসিক বিল্ডিং তারপরে দেখো, তারপরে কি হবে, এটা একটা গেল, আরেকটা আছে কি বলতো, আরেকটা আছে আমাদের সম্ভাব্য সম্ভাব্য বেগ, ঠিক আছে? তো এখানে গড় বেগকে কি দ্বারা প্রকাশ করা হলো, সি বার, এটা মনে রাখতে হবে, আরএমএসকে সি দ্বারা। আর একটা কি আছে বলতো, সম্ভাব্যতম বেগ, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এটা কত বলতো, এই যে √2RT ভাগ এম, এটা মনে রাখতে হবে, √2RT ভাগ এম, এটা একটু খেয়াল করতে হবে। এখন দেখো আমরা 3টা বেগের কথা জানলাম এখানে, একটা কি আলফা সম্ভাব্যতম বেগ, একটা হলো কি গড় বেগ, একটা হলো সি। বাকি যা বললো এগুলো মনে রাখার, নাম মনে রাখার দরকার নাই, এর আগের পেজগুলো, শুধু এই 3টা লাইন মনে রাখলে হবে, মুছতে করলে হবে, ঠিক আছে? এখন এখানে দেখো তো, এখান থেকে একটা রিলেশন হবে, কোনটা বেশি মনে হয়, কোন বেগের মানটা বেশি হবে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে। নির্দিষ্ট একটা গ্যাস নিলাম, অক্সিজেন, হাইড্রোজেন, যে কোনো একটা নিলাম, তো কোন বেগ তার সম্ভাব্য বেগ বেশি হবে, না গড় বেগ বেশি হবে, না আরএমএস বেগ বেশি হবে? আরএমএস তাহলে উপরটা দেখো, ইটা দেখো, সবগুলোর নিচে কি আছে, এম আছে, ঠিক হবে। ঠিক আছে, এম আছে, এটা 3 তাহলে একটা করে এম মনে করো কেটেই দিলা, তো এম যদি কেটে দেয়, এটা নিচে 1 আছে, নিচে 1, নিচে 1, আর তাহলে উপরে বড় মান কার আছে, তাহলে উপরে বড় মান আছে এখানে, গড় বেগের। এই যে এই যেটা আরএমএস বেগে দেখো 3RT আছে, উপরে 3 আছে, মনে করো উপরে আছে কি 3, এটা কত আছে উপরে 2, তো 2 বড় না 3 বড়, 3 বড়। তার মানে বোঝা যাচ্ছে এটা থেকে
এটা বড়, আরএমএস বড়, সম্ভবত বেগ থেকে আলফা থেকে সি বড়, তাই না? এর কথা এর সাথে দেখি, নিচে আছে পাই, উপরে আছে 8, 8কে পাই দ্বারা ভাগ দেওয়া তো 3.1416, মনে করো 3 দ্বারা 8কে ভাগ দিলে কত হয়? 2 point something 2 পয়েন্ট সামথিং। সামথিং। তার মানে 2 পয়েন্ট সামথিং কি 3 থেকে বড়? না, তার মানে এটা কিন্তু কি হবে, এর থেকে এটা বড় হবে। RMS তার মানে এটা বড়, তারপরে যেহেতু এটা 2, এর 2 থেকে বড়, এটা বড়, দেন এটা, দেন হলো এটা। তাহলে কি হবে আমাদের বড় কি হবে? তাহলে আমাদের সি বড় হবে, তারপরে হবে কি হবে আলফা, সি হবে, সরি সি হবে, তারপরে সি বার, তারপরে কি হবে? RMS তো সি বড়, দেন হলো সি আচ্ছা বার, তারপর আলফা তারপরে কি হবে? আলফা। বুঝতে পারছো? অতএব দেখো তো এই যে অনুপাতগুলো দিছে, আলফা কত 1.29, সি বার এসে আলফা 1.29, আলফা 1.29, আর সি বার কত 1.45, এটা হলো 1.58। বড় কোনটা? সি, অনুপাতটা বড়। সেই সম্ভাব্যতম বেগটা আসলে কি? সম্ভবত বেগ এটা হলো কি, দেখো একটাই, দেখো এখানে দেওয়া আছে উপরের দিকে, দেখো এই যে দেওয়া আছে যে বিশেষ মুহূর্তের এই অধিকাংশ অনুর একটা কি বিশেষ বেগকে সম্ভবতম বেগ মানে বলা যে হয়। কোনো একটা মুহূর্ত, হ্যাঁ, বিশেষ একটা মুহূর্তে। মানে যখন ক্যালকুলেট করবো আমরা। হ্যাঁ, এগুলো অত লাগবে না, ভেতরে যাইতে হবে না, বুঝছো? তাৎক্ষণিক শুধুমাত্র আমাদের বলবে যে সম্ভবতম বেগ বের করো, গড় বেগ বের করো, আর যেটা বলবে সেটা শুধু বের করবা, ঠিক আছে? বলতে পারে যে কোনো একটা নিজস্ব গ্যাস দেওয়া থাকলো, ওই গ্যাসের গড় বেগ সম্ভবতম বেগের কত গুণ, বা এরকম বলতে পারে, ঠিক আছে? মানে বা নিজস্ব একটা বের করতে পারে। বের করে ভাগ করে দিলে আর হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন দেখলে বুঝতে পারবা। এখানে দেখো তাহলে বর্গমূল, গড়, বর্গবেগ, গতিবেগ বা আরএমএস বেগের প্রয়োজনীয়তা কেন? কারণ এটাই সব থেকে অ্যাকচুয়াল, ঠিক আছে, এবং গ্রহণযোগ্যতা সব থেকে বেশি এইটার, ঠিক আছে? তো এগুলা বিষয় না, বড় কিছু বিষয় না। ওকে ওকে, আমি দেখো এগুলা কিন্তু ইন্ডিভিজুয়াল সবগুলো আমরা বের করে নিচ্ছি। দেখো অনুসমের মোট গড় দেখো একটার জন্য 1/2 mc1², এগুলো ইন্ডিভিজুয়াল বের করে দেন এগুলাকে থেকে আমরা বের করে সূত্রটা, ঠিক আছে, যে সূত্রটা পাইছি, ঠিক আছে, সবগুলো এককভাবে বের করে নিয়ে আমরা এগুলো করছি, এই জন্য এটা সবথেকে অ্যাকচুয়াল হয় আর কি। তো এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো বুঝতে হবে না, এগুলো বাদ দাও। তো এখন আমরা অঙ্কের দিকে যাই। সমাধানকৃত সমস্যা দেখো, আরএমএস বেগ গণনা করো। দেখো প্রশ্ন আসবে, এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব কত? 1.25 গ্রাম পার লিটার হয়, এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসটি অনুসময়ের আরএমএস বেগ নির্ণয় করো। তাহলে এখন কথা হলো কি, এককের গুলো একটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখানে দেখো যে গ্রাম, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর কত, এখানে দেওয়া আছে কিন্তু। 22.4 তো 22 লিটার গ্যাসের ভর কত? 22.4 লিটার গ্যাসের ভর কত হয় বলো তো? কোন কই দিব? বাড়িতে গুণ দাও, ঠিক আছে, 1 মোল গ্যাস তাহলে ভর পাইলাম। এখন দেখো কি হবে, 3 RT ভাগ M, আর কত মান কত বলো তো? এসআই কত? 8.31 এখন দেখো তাপমাত্রা কি কেলভিন করতে হবে, ভর যেটা পাইলে আমরা 28, এটা কি করতে হবে, কেজিতে নিয়ে যাও, সবগুলো এসআই করতে হবে, বুঝতে পারছো? এসআই মানে কি, কেজি নিতে হবে। কেজি। ওকে, এখন দেখো মানগুলো বসায় দাও, অঙ্ক কি হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে এই যে আনসার হয়ে গেছে। এগুলো সহজ না কঠিন? ওকে, এগুলো পারবা কিন্তু। নিচের দিকে যাও, গ্যাসের কণার গতিশক্তি হিসাব। গতিশক্তি কি মানে কি বলো তো? হাফ এম বেস কর না, গতিশক্তি কি বলো তো? হাফ এম বেস করে। দেখো আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ পি সমান কি 1/3 mc² থেকে গ্যাস অণুর গড় গতিশক্তি নির্ণয় করা যায়। মনে করি ভি আয়তনের পাত্রে টি কেলভিন তাপমাত্রায় পি চাপে কোনো একটা আদর্শ গ্যাস আছে, তখন গ্যাসের গতি সমীকরণ হতে আমরা কি পাই বলো তো? পি সমান 1/3 mc², তো আমরা গতি সমীকরণ আমরা জানি। এখানে এম হলো কি বলতো গ্যাসের প্রতিটি অণুর ভর, এবং এন হলো কি অণু সংখ্যা, সি হলো কি আরএমএস বেগ, আমরা কিন্তু এগুলো জানি। তো এখানে দেখো আগের মতোই সিস্টেমটা যাও, এন সমান কি বলতো এভাগোড্রোর সঙ্গে যদি হয় তাহলে কি লিখতে পারি? বড়দের আমরা কি দেখো তারা আমরা কি লিখতে পারি 1/3 m, ওটা পরে ব্যাপার, ওটা লেখা যায়। তো আমরা আগে কি করতেছি বলতো, মনে করে অ্যাভোগাড্রোর সংখ্যা, আমাদের এনটা কি বলতো অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 1/3 NA, তারপরে কি বলতো
আগে এমটা আর এম, তারপরে সি স্কোয়ার। সি স্কোয়ার, এটা তো নাকি? তখন কথা হলো আমাদের যে গতিসূত্র আসল বিষয়টা কী হবে বলো তো? এটা সমান কি বলো তো? পিবি না? আচ্ছা, গতিশক্তি মানে গতিশক্তি বের করতে হবে, কিন্তু গতিশক্তির আমরা সূত্র জানি কি? হাফ এম বি স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমাদের হাফ এম বি স্কোয়ারটা বের করতে হবে। তাহলে হাফ এম বি আমরা নিয়েছিলাম হাফ এম সি স্কোয়ার। তাহলে এখন মডিফাই করতে হবে, মিলাতে হবে তো নাকি? এটা মিলানোর জন্য কী করতে হবে তাহলে? এখন 1/3 আছে না, তাহলে উপরে যদি কি একটা 2 দেই, নিচে 3 দিলে হয়ে গেল না? 2 কাটা গেল, 1/3 হয়ে গেল, তাই না? তাহলে এখানে শুধু কি থাকলো? এন এ হয়েছে, সমান সমান কি বলো তো? পিবি। তাহলে এখন এইটুকু আমরা কি লিখতে পারি? এইটুকু মান গতিশক্তি না? তাহলে কি দাঁড়ালো? ইকে না? তো ইকে সমান কি দাঁড়ালো? এখানে পিবি, তাহলে এখানে এটা উল্টে যাবে না পাশে গিয়ে, এখানে 3 হবে, নিচে কি হবে? 2 হবে, আর এখানে এন এটা কি হবে? ভাগ হবে কি না? তাহলে মানে কি দাঁড়ালো? 3 পিভি ডিভাইডেড 2 এন এ, তাই না? ওকে, এটা কিন্তু আমাদের এখানে দাঁড়াইলো 2n। এখন কথা হলো পিভি সমান আমরা কি লিখতে পারি? আরটি। যদি এক মনে হয় ওকে, পিভি সমান আরটি লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা এখান থেকে পিভি সমান আরটি দিলাম, ডিভাইড নিতে হলো এন এ। ওকে ওকে, তাহলে দেখো 1 মোল গ্যাসের ক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে 1 মোল গ্যাসের ক্ষেত্রে কী হবে বলো তো? তখন আমরা লিখতে পারবো ইকে সমান 3RT ডিভাইডেড 2। এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু ছিল আমাদের, তা পারবো না? তো ইকে হলে কি? গতিশক্তির প্রতিক্রিয়া বোধন করা হয়। তাহলে এখন কথা হলো মোল সংখ্যা, আমরা তো 1 মোলের ক্ষেত্রে বিবেচনা করলাম, মোল সংখ্যা বাড়লে কী হবে? 3nRT ডিভাইডেড 2। এই যেটা হলো সূত্র, আসল সূত্র অ্যাকচুয়াল 3nRT ডিভাইডেড 2। এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারবো। ওকে, এখানে যেটা জেনে নাও, দেখো এই সূত্রটা এই সমীকরণে কি গ্যাসের মোট গতিশক্তির মান নির্ণয় করবে গ্যাসের পরিমাণ এন এর উপর, তার ঘনত্ব ও কেলভিন তাপমাত্রার উপর, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা উদাহরণ দেখি একটা, যেটা কি বলতো 298 কেলভিন তাপমাত্রায় এটা কার্বন ডাইঅক্সাইড অণুর গড় গতিশক্তি গণনার জন্য তাহলে কি বলা হবে? ইকে সমান কত? এই যে সূত্র, আর এর মান বের করলা, এটা মান করলা, বসাই দিলে অঙ্ক হয়ে গেল। আমি অঙ্ক যাই, কোথায় যাব? এখানে দেখো, তারপরে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি গণনা করো। তাহলে 16 গ্রাম অক্সিজেন, তাহলে এখানে এন মোল গ্যাসের গতিশক্তির সূত্র জানি আমরা কি বলতো? 3/2 এন আর টি। ওকে, আবার উল্টো মনে হচ্ছে কি না? আগেটা কিন্তু দেখো 3nRT nRT ডিভাইডেড 2, এটা কিন্তু কি হয়েছে বলো তো? 3/2 nRT, বুঝতে পারছো? এভাবে লেখা যায়। তাহলে কি হবে? এখানে অক্সিজেনের আণবিক ভর কত? 32। তাহলে 32 গ্রাম সমান 1 মোল, আছে কত? 16 গ্রাম। মোল সময় দিলাম, তাহলে কি হবে? এটা শুধু আমাদের হাফ বসাই দিলে অঙ্ক অ্যান্সার হয়ে যাবে। তো সহজ না কঠিন? এইগুলা কিন্তু তোমরা করবা, যা আছে অঙ্ক, এখানে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো করবা। পরের দিন তাহলে আমি শিখবো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস অনেকখানি।